লেগেসি অ্যান্ড বেঞ্চমার্ক শ্রাদ্ধ ইন্ডিয়া র্যান্ডম। তো আমি এই যে এসআইআর প্রক্রিয়াতে যে বেসিক স্ট্রাকচারাল যে একটা প্রবলেম বা ফিলোসফিক্যাল যে একটা প্রবলেম ছিল সেটা নিয়ে আগে ছোট ছোট আলোচনা করেছি। আর মনে আছে এখানে সুইজারল্যান্ডে একটা বিয়েতে আলোচনা করার সময় একজন আমায় বলেছিল, এগুলো তো বুঝতে পারিনি, মানে তুমি আরও লোককে বলো না। আমি বললাম, না, আমার কোনো দায়িত্ব নেই গোটা দুনিয়াকে জানানোর। আমার ছোটো একটা ইস্টবেঙ্গলের চ্যাট ফোরাম আছে, সেখানে আমি ছোটো ছোটো অডিও ক্লিপ শেয়ার করি। তো আরও কিছু আলোচনা করব, কেননা এই আলোচনাটা শুধু ওই এসআইআর এর ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি যে কোনো আপনার জীবন, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বা কর্মক্ষেত্রে এই কিছু বেসিক জিনিস একটু মাথায় রাখবেন। এই যে লেগেসি ডেটা আপনাকে কী করে হ্যান্ডেল করতে হবে বা বেঞ্চমার্ক কী করে করতে হবে। আপনারা যারা মানে একটু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, ধরুন যারা ইঞ্জিনিয়ার, তারা জানেন যখন একটা টেস্ট করেন কিছুর সাথে তুলনা করে সে টেস্টটা করেন। যখন আপনি বলেন যে খুব হাই ব্লাড প্রেশার, মানে কেন কিছু একটা বেঞ্চমার্কের তুলনায় তো হাই ব্লাড প্রেশার, মানে কেউ একটা রেঞ্জ আপনাকে দিয়ে দিয়েছে যে এইটাই নর্মাল বা এইটাই ন্যাচারাল, যাই হোক সেটা আলাদা বিষয়টা, সেটা তাই কিনা, কিন্তু একটা কিছু একটা আপনাকে একটা বেঞ্চমার্ক দিয়ে দেয়। আপনার যখন মানে খুব হাই ব্লাড সুগার, মানে কিছু একটা পরিপ্রেক্ষিতে তো হাই ব্লাড সুগার, মানে কিছু একটা বেঞ্চমার্ক করা আছে, মানে কিছুর সাথে আপনি তুলনাটা করছেন। তো এই যে এরা মানে ভোটার লিস্ট যোগ করতে গিয়ে, বিয়োগ করতে গিয়ে, তার সাথে সাথে অনেক কিছু করতে গিয়ে এরা পুরো ঘেঁটে গেছে। মানে এরা যে ডেটাবেসটা আছে দেশের, যে জনসংখ্যার ডেটাবেস, সেটাকে রেকটিফাই করতে গিয়েছিলো, আপগ্রেড করতে গিয়েছিলো। সেটা এবার ইচ্ছে করে করতে গিয়েছিল না লোককে মানে ঝামেলা ফেলতে গিয়ে করতে গিয়েছিল, নাকি ভুল করে করতে গিয়েছিল সেটা আমি জানি না। জানলেও আমার কাছে কোনো মানে কোনো তথ্য নেই বা আমার কাছে কোনো এভিডেন্স নেই যে এটা র্যান্ডাম কিছু বলে দেবো। মানে অশিক্ষিত মন্তব্য আমি করতে পারি না। অশিক্ষিত কাজ লোকে করতেই পারে, আমি একজন শিক্ষিত ব্যক্তিও একটা অশিক্ষিত মন্তব্য করতে পারি না। তো যেটা ঘটনা হচ্ছে, আপনার বেঞ্চমার্কটা কি? আপনি যে একটা লেগেসি ডেটা হ্যান্ডেল করছেন, যে আপনি ঠিক করছেন যে এই ব্যক্তির এই নাম হওয়া উচিত, এর পদবি, এর ধরুন এই যে আমি একটা উদাহরণ দিচ্ছি, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, বাবা এক বানান লিখছে, ছেলে দাদু একটা বানান লিখছে, কোনটা ঠিক? আপনাকে তাহলে কোনো একটা সেন্ট্রাল ডেটাবেস একটা রাখতে হবে। যেমন পরশু এক বন্ধুর সাথে কথা বলছিলাম, তিনি আমেরিকাতে থাকেন। সে বলছে তাদের সোশ্যাল যে এই ধরনের কেস ওখানে হলে সোশ্যাল সিকিউরিটি নাম্বারে যেই বানানটা রয়েছে সেইটাকে বেঞ্চমার্ক করে বাকিগুলো রেকটিফাই করা হয়। তা আপনার ভারতবর্ষে কোনটা আপনার বেঞ্চমার্ক? মানে ধরুন আপনার 4টে জায়গায় 4টে বানান, আধার কার্ডে একটা বানান, প্যান কার্ডে একটা বানান, বার্থ সার্টিফিকেটে একটা বানান, যত ডকুমেন্ট সব জায়গায় ভিন্ন ভিন্ন বানান। তাহলে আপনার যে বাইবেলটা কি, সোর্স অফ ট্রুথ কি, মানে কোনটাকে আপনি বেঞ্চমার্ক করবেন? ধরলাম আপনি বললেন যে আমার আধার কার্ডটা আমার বেঞ্চমার্ক হওয়া উচিত, তাহলে কি আপনাকে আধার কার্ডে একটা বানানটাকে ঠিক করতে হবে? সেটা হয়তো ভুল থাকতে পারে। ধরুন আপনি চট্টোপাধ্যায়, আধার কার্ডে চ্যাটার্জি, তো আধার কার্ডটাকে আপনাকে আগে চ্যাটার্জি করতে হবে, তারপর বাকি সমস্ত ডকুমেন্ট ইন অ্যাকর্ডিংস টু আধার কার্ড আপনাকে অ্যালাইন করতে হবে। আপনার বেঞ্চমার্কটাকে আগে সেট করতে হবে যে এইটা আমার বেঞ্চমার্ক। সো লেট মি ফার্স্ট রেকটিফাই দ্য বেঞ্চমার্ক, দেন অ্যালাইন ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস অ্যাজ পার দ্য বেঞ্চমার্ক। আপনার বেঞ্চমার্কই তো আপনি ডিফাইন করেননি। এই এখন দেখছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় গেল, সওয়াল জবাব হল, সমস্ত কিছু হলো, এত সওয়াল জবাব হচ্ছে, এতগুলো কেস চলছে, এখনও কোনটা বেঞ্চমার্ক সেটা নির্ধারণ করেনি। কোনটা আপনার ফিক্সড, কোনটা আপনার বাইবেল, গসপেল অফ ট্রুথ কোনটা আপনার, আপনি তো সেটা নির্ধারণ করেননি। আপনি তো ঘুরে যাচ্ছেন, ঘুরে যাচ্ছেন, ঘুরে যাচ্ছেন। আর এই যে এত যজ্ঞ হচ্ছে, এত কিছু হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার হাতে কি আসছে? আপনার হাতে হোয়াট ইজ এ প্রুফ যে আপনি ভারতের নাগরিক? কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? ধরুন পাসপোর্ট, পাসপোর্ট ইজ নট ম্যান্ডেটারি। পাসপোর্ট অবশ্যই প্রুফ অফ সিটিজেনশিপ, কিন্তু পাসপোর্ট হচ্ছে বেসিক্যালি আপনি যদি বিদেশে ট্রাভেল করতে চান তাহলে আপনার পাসপোর্ট লাগবে। আমি যখন আমেরিকাতে ছিলাম কর্মসূত্রে, দেখছি প্রচুর ব্যক্তি, তারা পাসপোর্ট নেই তাদের, কেন তাদের বিদেশে ঘুরতেই হয় না। সেখানে যে রেসিডেন্ট কার্ড আছে সে, এবং শুধু রেসিডেন্ট কার্ড নয়, রেসিডেন্ট কার্ড তো ওই আধার কার্ডের টেকনিক্যাল ইকুইভ্যালেন্ট, তাদের একটা কার্ড আছে যেখানে বলা যায় তুমি এখানকার নাগরিক। আমি যে সুইজারল্যান্ডে থাকি, এখানে একটা কার্ড দিয়ে দেয় যারা নাগরিক, তুমি এখানকার নাগরিক কার্ড। পাসপোর্ট হচ্ছে তুমি যদি সুইজারল্যান্ডের বাইরে কোথাও যেতে চাও, তাও উইদিন ইউরোপিয়ান ইউনিয়ন লাগে না, যে সেনজেন কান্ট্রিগুলো আছে তাদের নিজেদের যেই মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তো একজন যে সুইস নাগরিক তার পাসপোর্ট লাগে না যদি সে কোনো সেনজেন কান্ট্রিতে ট্রাভেল করে, উইদিন সেনজেন নেশন। ধরুন ফ্রেঞ্চ নাগরিক, সে জার্মানিতে যাবে, তার কিন্তু পাসপোর্ট লাগবে না, তার যদি সেই দেশের নাগরিকত্বের প্রমাণ থাকে
তাহলে সেটা যথেষ্ট। তো ভারতের নাগরিকত্বের প্রমাণটা কি? এই এত প্রমাণ 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 নিয়ে এত হচ্ছে, এই ডকুমেন্ট লাগবে না, সেই ডকুমেন্ট লাগবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি 2025 ভোটার লিস্টে নাম ওঠা মানে কি আপনি নাগরিক? তাও তো নয়। বা মানে 2028 গিয়ে তো বা 27 গিয়ে তো আবার চ্যালেঞ্জ হতে পারে। এই ধরুন এত যোগ্য, আপনি লাইনে দাঁড়ালেন, আপনি আপনার বুক থেকে বমি উঠে এলো, আপনি রক্ত আমাশা হলো, আপনি মারা যেতে যেতে কোনো মতে ধরুন আপনার লিস্টে নামটা ঢোকালেন, ফাইন, ঢোকালেন, মারপিট করলেন, গালমন্দ করলেন, একে গালমন্দ করলেন, সমস্ত কিছু করে ফাইনালি আপনার নামটা ঢুকলো ভোটার লিস্টে, 2025 ভোটার লিস্টে। আফটার দ্যাট হোয়াট? আপনাকে কোনো ডকুমেন্ট দিচ্ছে যে আপনি এখানকার নাগরিক না, আপনি 2025 ভোটার লিস্টে আছেন? আপনাকে তো আবার 2027 আবার চ্যালেঞ্জ করতে পারে যে তুমি প্রমাণ দাও যে তুমি নাগরিক। এই এত এভিডেন্স চেক করছে যে নাগরিকত্বের প্রমাণ টমান নিচ্ছে, নিয়ে ফাইনালি তো কোনো ডকুমেন্ট দিচ্ছে না, কোনো সার্টিফিকেট আপনাকে দিচ্ছে কি যে আপনি এখানকার নাগরিক, ভারতের নাগরিক? দিচ্ছে না। তাহলে এই গোটা যোগ্যটা তো একটা শ্রাদ্ধ হয়ে গেল, একটা অর্থের শ্রাদ্ধ হয়ে গেল, সময় শ্রাদ্ধ হয়ে গেল, মানুষের ভালো লাগা, আবেগ, সমস্ত কিছু শ্রাদ্ধ হয়ে যাচ্ছে, তাই না? আর লেগেসি ডেটা হ্যান্ডেল করতে অন্যভাবে হয়। কীভাবে আপনি লেগেসি ডেটা, আপনি বেঞ্চমার্কটা বুঝলেন, লেগেসি ডেটা আপনাকে যখন শুরু করবেন, এটা আপনি তৃতীয় বিশ্ব, আপনি ভাবছেন আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড, ও ফার্স্ট ওয়ার্ল্ড, ইংল্যান্ড ফার্স্ট ওয়ার্ল্ড। তারা তো একদিনে হয়নি, তাদেরও ওই মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, তারপর ধাপে 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 তারা ফার্স্ট ওয়ার্ল্ড হয়েছে। আপনি হঠাৎ করে থার্ড বয় থেকে ফার্স্ট, থার্ড ওয়ার্ল্ড মানে হচ্ছে ধরুন ক্লাস আপনি আপনি র্যাঙ্ক 20, আপনি হঠাৎ করে ফার্স্ট বয় হতে চাইছেন, পড়াশোনা করেননি, হঠাৎ করে ভাবছেন ফার্স্ট বয়ের মতন এবার মোটা চশমা পড়লে আপনি ফার্স্ট হয়ে যাবেন। আপনাকে তো ধাপে ধাপে এগোতে হবে। আগে আপনাকে একটা একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, হাউ টু ডিল উইথ দ্য লেগেসি ডেটা। এটা সমস্ত ক্ষেত্রেই রয়েছে। আপনি যখন আপনি আইটিতে থাকুন বা নন আইটিতে থাকুন, আপনি টেকনোলজিক্যাল কোনো ফিল্ডে থাকুন, এটা নিয়ে কী করে আপনি হ্যান্ডেল করবেন, এটা সমস্ত ক্ষেত্রেই মানুষ ধ্যারায়। ভারতবর্ষে এটা আরও বেশি করে হয়। তো আপনাকে কিছু ওয়েভ অফ করতে হবে, কারণ আপনি যদি এটা রেকটিফাই করতে যান তাহলে আপনার কত কষ্ট পড়বে। যেমন প্রোডাকশন ক্ষেত্রে হয় যে যারা কোয়ালিটিতে কাজ করেন, কোয়ালিটিতে যারা কাজ করেন, দের ইজ এ কস্ট ফর কোয়ালিটি। আপনি যদি যখন ইভ্যালুয়েট করেন, কোয়ালিটি চেক করেন, তো তাতে আপনার একটা লোককে নিয়োগ করতে হচ্ছে, তার জন্য একটা কস্টিং পড়ছে, রিজেকশন হচ্ছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় টেকনিক্যালি যে আপনি যদি রিজেক্ট করেন, আমি একটু একটু ভুল বললাম, যে ধরুন আপনি যে কত প্রিসিশন আপনি ব্যবহার করবেন একটা জিনিস বানাতে গেলে। ধরুন একটা খুব সহজ কথা বলছি, আপনি ল্যাপটপ বানান, ল্যাপটপে অনেক ছোটো ছোটো পার্টস থাকে, তো সেটা একটার সাথে অপরে ফিট করতে হবে, মানে অ্যাসেম্বলি করতে হয়। এবার তার মানে আপনাকে বিভিন্ন টলারেন্স এগুলো বানাতে হবে। এবার আপনি যদি চান যে সমস্ত যেন ফিট করে, খুব হাই টলারেন্স দিয়ে করতে হবে, হাই প্রিসিশন আপনাকে প্রোডাক্টগুলো বানাতে হবে, কম্পোনেন্টগুলো। তো যত আপনি হাই প্রিসিশন যাবেন তত আপনার কস্ট বেড়ে যাবে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা ইন্ডাস্ট্রি করে, একটু সমঝোতা করে, একটু কম প্রিসিশন করে। তার ফলে কী হয়, আপনি যখন ইন্সপেক্ট করছেন, যেগুলো আপনার মানে আউট অফ স্পেক আপনি ফেলে দিচ্ছেন, রিজেক্ট করে দিচ্ছেন, তাতে করে আপনার কস্টিংটা অনেক কম পড়ে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাকে যখন লেগেসি ডেটা হ্যান্ডেল করতে হয়, আপনি ভাবছেন আমি ঘুষপেটিয়া ধরবো, বার করবো। তা ঘুষপেটিয়া আপনি কেন বার করবেন? বিকজ ইটস কস্টিং টু দ্য নেশন। সো কল্ড আপনি এমন যে বিশাল বড় সোশ্যাল বেনিফিট দিচ্ছেন, সেই ঘুষপেটিয়া সেই সোশ্যাল বেনিফিট নিচ্ছে, মানে কোটি কোটি টাকা ঘুষপেটিয়াদের পকেটে চলে যাচ্ছে। এইটা আপনার একটা কনসেপ্ট, তাই তো? যে 10টা ঘুষপেটিয়া থাকা মানে আমার 10 কোটি টাকা ব্যয় হয়ে গেল, আমি প্রত্যেকটা নাগরিকের পেছনে 1 কোটি করে ব্যয় করি। তো দেশে 10টা ঘুষপেটিয়া মানে 10 কোটি টাকা বেরিয়ে গেল দেশ। তো আপনি ঘুষপেটিয়া বার করতে চান। এবার তাহলে ঘুষপেটিয়া বার করতে গিয়ে আপনি 10 কোটি টাকা আপনি বাঁচাতে গিয়ে, আপনার কথা 10 কোটি বাঁচাতে গিয়ে আপনি যদি এখন 2000 কোটি খরচ করে ফেলেন, তাহলে আপনি তো লস হলো আপনার। আপনি 10টা ঘুষপেটিয়া মানে 10 কোটি টাকা আপনি বাঁচাতে গিয়ে আপনি 2000 কোটি টাকা ব্যয় করে ফেললেন। এ খুব কাঁচা অঙ্ক, মানে এগুলো খুব ছোটোবেলায় এগুলো শেখায়, বড় হলে একটু শেখায়। এই যে না, ভারতের এডুকেশন সিস্টেমে আমি আগের অডিওতেও তাই বললাম যে যেইভাবে আইএএস নিয়োগ হচ্ছে, যেইভাবে ডাক্তাররা নিয়োগ হচ্ছেন, ডাক্তারিতে নাকি কোনো লাগে না, ম্যাথামেটিক্স নেই। কেন ম্যাথামেটিক্স নেই? না, ধারণা নাকি লজিক দরকার নেই। ডাক্তারিতে অনেক বেশি লজিক দরকার, ইঞ্জিনিয়ারিংয়ের থেকে অনেক বেশি লজিক দরকার। ইঞ্জিনিয়ারিং আপনি ভুলভাল করলে একটা মেশিন ভেঙে ঠেঙে পড়বে, প্লেন ট্রেন হলে 200-300 লোক মারা যাবে। ডাক্তারি ভুল করা মানে তো ম্যাসাকার করে ফেলতে পারেন। তো ডাক্তারির মধ্যে লজিক নেই, উকিলদের মধ্যে লজিক নেই, যারা আমলা তৈরি হচ্ছে থ্রু আইএস ডাব্লিউবিসিএস এক্সাম, তাদের মধ্যে লজিক নেই। যে যত মুখস্থ করছে সে তত পাস করছে। তো এগুলো ঠিক করা দরকার। আশা করি এই গোটা ব্যাপারটা একটু বোঝাতে পারলাম
যে বেসিক ফিলোসফিতে কোথায় গন্ডগোল ছিল। কোডিং ভুলে যান, কোডিং যে কেউ করে দেবে। এখন আমার আমেরিকায় বন্ধুর সাথে কথা হচ্ছিলো, তার ছেলে ক্লাস 8-9 পড়ে, সে মোটামুটি কোডিং টোডিং পারে। তো যে কোনো বিশ্বের একটা ভালো দেশের একটা ক্লাস 10-এর ছেলে মেয়ে একটা কোডিং করে দেবে, কিন্তু বেসিক লজিকটা, এই সমাজটাকে বোঝা, সমস্যাটাকে বোঝা, কোথায় কত টাকা কতটা আপনি এফার্ট দেবেন, ওই 10 কোটি বাচ্চা দিকে আপনি 2000 কোটি ব্যয় করবেন, এগুলো বেসিক, এগুলো লজিক। এগুলো এই জন্য আসছে না যে আপনি ওই ধরনের আপনার এই এডুকেশন সিস্টেম থেকে যারা বেরিয়ে আসছে, যারা আমলা তৈরি হচ্ছে, যারা নেতা তৈরি হচ্ছে, তারা ওরকমই নেতানো মার্কা সমস্ত আইটেম তৈরি হচ্ছে। সকলে ভালো থাকবেন।